হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগে HTML এর ১ম ক্লাসটা নিয়েছি। আজকে হবে আমাদের HTML এর ২য় নাম্বার বাংলা ক্লাস। আচ্ছা, ১ম ক্লাসে যে বিষয়গুলো আমরা শিখছি সেই বিষয়ে আমি একটা ধারণা দিতেছি। যেমন হেড সম্পর্কে আমরা জানছি ১ম ক্লাসে, বডি সম্পর্কে জানছি, টাইটেল ট্যাগ সম্পর্কে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, পি, বিআর, এইচ মানে ইভেন দ্যাট আরো কয়েকটা বিষয় আমরা জানছি যেমন ডক টাইপ এইচটিএমএল যে কিছু বিষয় আছে বেসিক এইচটিএমএল সম্পর্কে প্রাথমিক যে ধারণা সেটা আমরা প্রথম ক্লাসে জানছি। তো আজকে আমরা জানবো এইচটিএমএল এর দ্বিতীয় ক্লাসে আরো নতুন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে এগুলো সবই আসলে বেসিকই ধরতে পারেন। আচ্ছা, তো দ্বিতীয় ক্লাসটা আমরা শুরু করতেছি। দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখবো সেই সম্পর্কে আমি তার মূল যে বিষয়গুলো শিখবো সেই সম্পর্কে বলতেছি। সেটা হচ্ছে ইমেজ সম্পর্কে জানবো আমরা, অল্টার সম্পর্কে জানবো, হাইট, ওয়াইড, এসআরসি, মেল টু প্রি, আরো অনেক কিছু আছে যেগুলো জানবো। আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা 2nd.html নামে একটা ফাইল ক্রিয়েট করে অলরেডি সেভ করছি। সেক্ষেত্রে আমরা এখানে HTML এর নরমাল ফরম্যাট যেটা ওইটা আমরা কি করলাম এখন। আচ্ছা, এইখানে নতুন কয়েকটা বিষয় আছে যেটা এখন আমি যেটা করছি সেটা হচ্ছে অটোমেটিকলি এখানে ভিজুয়াল স্টুডিও কিছু সুবিধা দেয়। এই বিষয়গুলো আমরা জানবো পরে, সমস্যা নেই। এটা আমি মুছে দিলেও সমস্যা নেই। এটা আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, এখানে আমরা ডক টাইপ এইচটিএমএলটা জানি। এইচটিএমএলটা জানি, এখানে ল্যাং নামে একটা বিষয় আছে নতুন। আচ্ছা, এটা আমি এখনই বলে দিতেছি। এটা হচ্ছে আমাদের যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটার যে ভাষা বা যে এইচটিএমএল ওয়েবসাইট আছে এটার যে ভাষাটা বোঝার জন্য কি LANG ল্যাং নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে এবং ভ্যালু দেওয়া হয়েছে EN মানে কি ইংলিশ। ঠিক আছে? আচ্ছা, এটা তো ক্লিয়ার তাই না? এবার হেড সেকশনে আমরা তো গত ক্লাসে টাইটেল সম্পর্কে জানছি। আমরা কি টাইটেল অ্যাট্রিবিউট সম্পর্কে জানছি? এটা হচ্ছে টাইটেল ট্যাগ। নরমালি এইখানে যেটা শো করে এটা গত ক্লাসে মনে হয় বলছি তাই না? আচ্ছা, তারপরে বলি ডকুমেন্ট বা ইটস এ টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ। এখানে কিন্তু টাইটেল ট্যাগ শো করছে ব্রাউজারে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে অ্যাট্রিবিউট টাইটেলটা দেখায় তাহলে আমি আরেকবার দেখিয়ে দিই এটা। যেমন ওটা কিন্তু টাইটেল, কিন্তু ওটা ট্যাগ আকার আছে। যখন অ্যাট্রিবিউট আকারে আসবে তখন এটা হবে কি এইরকম ভাবে, এইখানে ধরো এইখানে কোনো একটা লেখা আছে, এইখানে তোমাকে টাইটেল অ্যাট্রিবিউট আকারে দেবে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, আমাদের যে ট্যাগটা থাকবে শুরুর ট্যাগের পরেই কি এটা বসাতে হবে। আমাদের যে শুরুর ট্যাগ তার ভিতরে ট্যাগের যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডের পরে বসাতে হবে। যেমন এখানে কি H1টা শুরুর ট্যাগ, তারপরে H1 এর পরেই কি আমি টাইটেলটা এখানে বসিয়ে দিছি। আর মানে টাইটেল অ্যাট্রিবিউট নামে একটা অ্যাট্রিবিউট বসিয়ে দিছি। আচ্ছা, ইভেন দ্যাট অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে, আরেকটা নিয়ম হচ্ছে এখানে অ্যাট্রিবিউটটা লেখার পর আমাদের ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর কোটেশন দিতে হবে। কোটেশনের ভিতরে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখবো। যেমন আমি এখানে লিখে দিই কি এস TITLE টাইটেল, টাইটেল লিখে দিলাম। আচ্ছা, এইখানে আমি যদি একটা কিছু লিখি HADING হেডিং। আচ্ছা, দেখো এখানে কিন্তু ইস এ টাইটেল নামে একটা লেখা আসছে এখানে। ঠিক আছে? হেডিং এর নিচে আসছে। আচ্ছা, এখন নেক্সট আমরা নতুন বিষয়গুলো শুরু করব। সেটা হচ্ছে প্রথমে যেটা জানবো ইমেজ। ইমেজ বিষয়টা কি, আমরা ব্রাউজারে যে ছবিগুলো দেখি এগুলোই হচ্ছে মূলত কি ইমেজ। ইমেজ এই ইমেজটা কিভাবে নিয়ে আসতে হয়, ব্রাউজারে কিভাবে শো করতে হয়, একটা এইচটিএমএল ডকুমেন্ট কিভাবে ইমেজটা শো করে সেটা আমরা আজকে জানবো। আচ্ছা, এখানে আমরা প্রথমে যেটা করব, আমাদের যেই ফোল্ডারে বা যেখানে এইচটিএমএল ফাইলটা রয়েছে সেখানে আমরা যাব। যেমন এইখানে এটা কোন জায়গায় আছে দেখো তো, এটা আছে হচ্ছে ইউটিউব নামে একটা ফোল্ডার। ডেস্কটপের প্রতি ইউটিউবের প্রতি এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারের ভিতরে কি সেকেন্ড এইচটিএমএল নামে একটা ফাইল আছে। আচ্ছা, তাহলে মূল ফোল্ডারটা কোথায়? এইচটিএমএল। এখন এইটা আমরা এখান থেকে বের করি। এখানে ইউটিউব কোথায় আছে? আচ্ছা, এইখানে আছে ইউটিউব। ইউটিউবের ভিতরে এখানে এইচটিএমএল নামে ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলটা আছে second.html। এইখানে আমরা যে কোনো একটা ফাইল নিয়ে আসি, যেমন এইটা আমি নিয়ে আসি। ফাইলটার নাম কি এখানে মনে রাখতে হবে। এখানে কিন্তু পিএনজি আকারে আছে এটা।
পিএনজি ফাইল, ঠিক আছে? নামটা হচ্ছে লগু, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা আমরা ব্রাউজারে শো করব কিভাবে? সেজন্য আমাদের যেটা করতে হবে, এইখানে আমরা লিখবো img, ঠিক আছে? img লিখবো, লিখার পরে এখন আমি এখানে ক্লোজ করে দিই, ঠিক আছে? এই যে ইমেজটা লিখলাম, এটা কিন্তু কোনো কিছু হবে না। এখন এখানে ইমেজ শো করার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ইমেজটা দেখানোর জন্য আমাদের কি একটা সোর্স লাগবে। সোর্স ছাড়া ইমেজটা শো করবে না। সেজন্য আমরা সোর্সের জন্য লিখবো src নামে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? src নামে কি একটা অ্যাট্রিবিউট রয়েছে, এইটা আমরা লিখলাম। ইমেজ হচ্ছে ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমরা যে ছবির যে সোর্স নিয়ে আসবো সেটার জন্য আমরা কি src লিখবো। আচ্ছা, এই ফোল্ডারের ভিতর আমাদের একটা ছবি ছিল, ছবিটার নাম কি ছিল? লগো, তাই না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা এখানে কোনো কিছু লিখবো আমাদের একই ফোল্ডারে যখন থাকবে তখন সেটার জন্য আমরা এটাকে ফাইল পাথ বলে। সেম ফোল্ডারে যখন থাকবো তখন আমরা ডট স্ল্যাশ দেবো, ঠিক আছে? ডট স্ল্যাশ দেওয়ার পর লগো যে নামটা আছে ওই নামটাকে আমরা দিয়ে দিব। লগো ডট পিএনজি দেওয়ার সাথে সাথে কি এখানে ইমেজটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, আর এটা ভিজুয়াল শর্টকাটে যে ইউজ করতে চাও তাহলে এসআরসি লিখে, না এটা এসআরসি তো হবে না, আইএমজি লিখতে হবে। আইএমজি লিখে ইন্টার করলে পরে এটা চলে আসবে। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি পেলাম? ইমেজ নামে একটা ট্যাগ পেলাম, সেটার মধ্যে কি একটা সোর্স আছে, ঠিক আছে? সোর্সটা এখানে আমরা উল্লেখ করে দিলাম। এখন এই যে সোর্সটা দেখতেছ, এটা তো আমাদের ফোল্ডার থেকে নিয়ে আসছে, তাই না? কিন্তু এটা যদি চাও তাহলে তুমি বাহির থেকেও নিয়ে আসতে পারবা, বাহিরের যে কোনো ওয়েবসাইট থেকে। যেমন সাপোজ ধরো আমি এখানে একটা ওয়েবসাইটে যাব, এখন ওয়েবসাইটে যাওয়ার পর আমি একটা অলরেডি একটা ওয়েবসাইট আছে, আনস্প্ল্যাশ নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে কি ইমেজ আছে। তো ইমেজটা কি করবো, আমরা ওপেন করব, ঠিক আছে? সরি, এখানে আমার নেট নাই, কাজেই আচ্ছা ধরো এখানে আমি না, এখানে নেট দেওয়া যাবে না, এখন সমস্যা আছে। আচ্ছা, এখান থেকে যদি কোনো একটা লিঙ্ক থাকে, লিঙ্কটা যদি আমি এখানে কপি করে বসিয়ে দিই, এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে মনে করো এখানে একটা ইমেজ লিঙ্ক, এটা ঠিক আছে? ইমেজের লিঙ্কটাও যদি আমি এখানে বসিয়ে দিই, এইখানে যদি বসিয়ে দিই জাস্ট এসআরসি এখানে, তাহলেও সে কি এখানে ইমেজ শো করবে। যেমন এটা দ্বারা বোঝা যাচ্ছে কি ইমেজ আসতেছে, কিন্তু নেট নাই দেখে এটা কি শো করতেছে না। সেক্ষেত্রে আমাদের আর একটা সলিউশন আছে, যে কোনো কারণে যদি কোনো ইমেজটা শো না করে, সেটা হতে পারে নেটওয়ার্কের সমস্যা, হতে পারে ফাইল পাথে ভুল, হতে পারে লোডিং হচ্ছে, বা বিভিন্ন সমস্যার কারণে কি ছবিটা শো করতেছে না। সেজন্য কি আমরা চাচ্ছি যে ছবির জন্য বিকল্প একটা লেখা যেন প্রদর্শিত হয় এখানে। সেজন্য আমরা অল্টার নামে একটা ট্যাগ আছে, ALT, ঠিক আছে? এটা লেখার পরে সরি ট্যাগ না, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অল্টার নামে অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের ভ্যালু এখানে বসিয়ে দেবো। যেমন ধরে এখানে দিলাম ডেমো IMG ইমেজ। তার মানে কি এখানে ওয়েবসাইট থেকে কি আমাদের যে ওয়েবসাইট ইমেজের লিঙ্কটা আছে, এই লিঙ্ক থেকে কি এখানে ইমেজটা নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে আইএমজি নামে একটা ট্যাগ আছে যেটার মাধ্যমে কি আমরা ছবি শো করতে পারি। এসআরসি নামে একটা কি অ্যাট্রিবিউট আছে। এসআরসি অ্যাট্রিবিউট শুধু আইএমজি এর ইউজ হয় তা না, এখানে আরো অনেক জায়গায় ইউজ হবে। যেমন জাভা স্ক্রিপ্টের সোর্সের ক্ষেত্রে এসআরসি ইউজ করতে হবে। আচ্ছা, যাই হোক, সেটা পরবর্তীতে দেখবো আমরা। এসআরসির ভিতরে কি আমরা একটা লিঙ্ক উল্লেখ করে দিয়েছি যে যেখান থেকে ছবিটা নিয়ে আসছি আমি, ঠিক আছে? ছবির যে সোর্স ওইটা। আর যদি আমাদের লোকালি থাকে যে কম্পিউটার থেকে নিয়ে আসবো, সেক্ষেত্রে কি সেই লোকেশন অনুযায়ী এখানে ছবির নামটা দিয়ে দিলে হবে। যেমন এখানে আমি কি দিয়ে দেবো, ডট স্ল্যাশ লোগো ডট পিএনজি। দেখো লোগো ডট পিএনজি দিলে কি এখানে কিন্তু লোগোটা শো করছে। তেমনি ওইখানে ইমেজের লিঙ্ক ইউআরএল দিলেও কি ওইখানে ওইটা শো করতো। আচ্ছা, এখন এখানে যদি কোনো কারণে লোগো লেখাটা মনে করে মিসিং হয়ে গেল এর আগের মতো, এর আগে কি নেট ছিল না বা বিভিন্ন কারণে কি এটা শো করেনি, এখানেও কি সমস্যা হতে পারে না? যে ফাইল যে নেমটাতে ভুল আছে, সেক্ষেত্রে যদি সেটাও থাকে তাহলেও এটা এখানে শো করবে ডেমো ইমেজ নামে। কারণ কি ছবিটা কি সে লোড হচ্ছে না, কোনো কারণে কি দেখাচ্ছে না, সেজন্য তার একটা বিকল্প বিষয় এখানে অল্টারনেট মানে কি বিকল্প একটা লিখা সে এখানে শো করে দিছে। তাহলে আমরা শিখলাম কি
আইএমজি, এসআরসি আর হচ্ছে অল্টার। ঠিক আছে? এর মধ্যে আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে হোয়াইট। এখন ছবিটা তো অনেক বড়। এখন আমি চাচ্ছি হোয়াইটটা এখানে আমরা চাইলে স্টাইলের ভিতরে ইউজ করতে পারি, অথবা সরাসরি অ্যাট্রিবিউট আকারে ইউজ করতে পারি। সরাসরি অ্যাট্রিবিউট আকারে ইউজ করতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখবো হোয়াইট। আর আমরা একটা ট্যাগের ভিতরে কিন্তু অনেকগুলা অ্যাট্রিবিউট লিখতে পারি। ঠিক আছে? তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আইএমজি তে কিন্তু কোনো ইন্ডিং ট্যাগ নাই বা ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এখানে শুরুর ট্যাগের যে কোনো স্থানে ইউজ করতে পারি। আর এইখানে যেহেতু আমরা অ্যাক্টিভিটি ইউজ করছি, এটা কিন্তু অবশ্যই শুরুর ট্যাগ ইউজ করতে হবে, কারণ এটার কি ক্লোজিং ট্যাগ রয়েছে, ওপেনিং ট্যাগ রয়েছে, তো এখানে কি ক্লোজিং ট্যাগও আছে, সেক্ষেত্রে যার কারণে আমরা এটা করছি। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এখানে একটা ওয়াইড দেবো। হ্যাঁ, ধরো এখানে আমি পার্সেন্টেজ ইউজ করতে পারি, পিক্সেল ইউজ করতে পারি, অনেক কিছু ইউজ করতে পারি। তো এটা 100% শো করার জন্য সেক্ষেত্রে ওয়াইডটা 100% দিলে পরে কি এটা সরাসরি স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। হ্যাঁ, স্ক্রিনের সাথে ফিট হয়ে গেছে না? এখন যদি এটা 50% দিই, তাহলে 50% ফিট হয়ে যাবে। এখন আমরা চাইলে হাইটটা বাড়িয়ে দিতে পারি। হাইট যদি দেই, এখানে ধরো আমি দিয়ে দেবো কত, ধরো এখানে 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল দিয়ে দিলাম। কত ছোট হয়ে গেল, তাই না? আবার 10 পিক্সেল যদি আমি 100 পিক্সেল করি, তাহলে আরেকটা বড় হবে। ইভেন দ্যাট আমি এটাকে পার্সেন্টেজও করে দিতে পারি। পার্সেন্টেজ করলে কি 100% হয়ে যাবে। এখানে যদি আমি 150% দিই, তাহলেও হবে। সরি না, এটা তো ইমেজ তো ছোট, আসলে এটা হবে না, যেহেতু এটা সর্বোচ্চ 100% পর্যন্ত। সেক্ষেত্রে আমি যদি এর থেকে বড় তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে পিক্সেল ইউজ করতে পারবো। পার্সেন্টেজ হিসাবে হিসাবটা হচ্ছে 100% পর্যন্ত কি একটা ইমেজের সর্বোচ্চ সাইজ। কিন্তু এটা 100 এর নিচে দিলে হবে, যেমন এখানে 50% দিলে কি 50% শো করবে না, এখানে 50% তো শো করতেছে না। জাস্ট এ মিনিট, তো মিসিং হয়ে গেছে। ও আচ্ছা, এখানে আমরা ওয়াইড দিছি 50%। না, এখানে অ্যাট্রিবিউটের মধ্যে সরাসরি হাইটটা এভাবে শো করবে না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই পিক্সেল দিতে হবে। 100 পিক্সেল, 200 পিক্সেল, 300 পিক্সেল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা ওয়াইড দিয়ে করলাম। ওয়াইড এর ভিতরে কি 100% দিয়ে সরাসরি সম্পূর্ণ ইমেজের সাইজটা এখানে আমরা দিতে পারতেছি। আর হাইটের মাধ্যমে কি করতেছি, এখানে যে ইমেজের একটা হাইট, এটা পিক্সেল আকারে দিয়েছি, কিন্তু পার্সেন্টেজ আকারে দিলে এখানে হবে না। আমি ভাবছিলাম এখানে হবে পার্সেন্টেজ আকারেও, কিন্তু পার্সেন্টেজ আকারে দিলে পরে এটা হবে না। হ্যাঁ, এটা হবে না। তবে যদি এইখানে দেই, তাহলে এটা কিন্তু নরমালি তার স্ক্রিনের সাইজ অনুযায়ী তার একটা নির্দিষ্ট সাইজ এখানে নিয়ে নেবে স্ক্রিনের উপর ভিত্তি করে। যেমন স্ক্রিনটারে কি সে 100% নিতেছে, 100% মধ্যে 50% যখন আমি এখানে দেবো, তখন কি সে 50% অনুযায়ী কাজ করবে। আচ্ছা, এখানে আমি এখন যেটা করব, এটা তো ওয়াইড এবং হাইট যে ইয়াটা আছে, অ্যাট্রিবিউটটা আছে, এইটার মাধ্যমে করলাম। এখন আমরা এটা করতে পারবো কি, স্টাইল নামে অ্যাট্রিবিউট, ওইটার মাধ্যমে করতে পারি। স্টাইল স্টাইল অ্যাট্রিবিউট, এখানে কি সিএসএস ভ্যালু থাকে, তাই না? যেমন এখানে কি দিলাম, আমি হাইট দিয়ে দিলাম বা ওয়াইড দিয়ে দিই। এখানে আরেকটা বিষয়, আমি আমি আগে হাইট দিয়ে দিই, ওয়াই থেকে সমস্যা, ওয়াই দিয়ে দিলাম ধরো 50%। এখানে আমি হাইট দিয়ে দেবো, হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল দিতে পারি আমি। আচ্ছা দেখো, সরি পার্সেন্টেজ এখানে সমস্যা নেই। এখানে দেখো একটা বিষয়, এখানে আমি ওয়াইডটা 100% দিই, সে কি ওয়াইডটা 100% নিয়ে নিছি, তাই না? আবার যখন এখানে আমি 50% দেবো, পার্সেন্ট দিছি, এটা কিন্তু পার্সেন্ট দিছি, তারপরে কি এটা কিন্তু 100 হয়ে গেছে। বা এখানে ধরো 200 দিয়ে দিতেছি, তারপরেও সে কি 100 থাকবে, কেন বলো তো? কারণ হচ্ছে এখানে আমাদের যে ওয়াইডটা, এখানে ওয়াইডটা আমরা 100% দিছি, মানে কি সে ওয়াইডের সাথে মূলত রেসপন্সিভের জন্য যে
যে অ্যাকচুয়াল যে সাইজ সেই সাইজটার সাথে সঠিকভাবে কাজ করার জন্য যখন আমি ওয়াইডটা 100% দিব তখন সে ওইভাবে কি নরমালি কাজ করবে। কিন্তু যখন তুমি পিক্সেল আকারে দিবা তখন কি বিষয়টা তার ইচ্ছা মতো কাজ করবে। যেমন সেক্ষেত্রে কি যেমন এখানে আমি আরেকটা বিষয় লক্ষ্য করো, যখন আমি এখানে 50% দেব, সরি এখানে 50% দিলাম তাই না, হ্যাঁ, বা এখানে আমি 10% দিই। এখন যদি আমি এইটা বা এখানে আমি হাইটটা দিব না, কিচ্ছু দিব না, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই বর্তমানে। এখন যদি স্ক্রিন সাইজটা ছোট করি, দেখো এর সাথে সাথে কি ছোট হচ্ছে, বড় হচ্ছে তাই না, ছোট হচ্ছে বড় হচ্ছে। এটা কেন হয়? কারণ এখানে আমরা ওয়াইডটা পার্সেন্টেজ আকারে ইউজ করছি। এটা কি পার্সেন্টেজ আকার আছে দেখে কি স্ক্রিন অনুযায়ী কি সে বড় হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে। কিন্তু যখন আমরা চাচ্ছি এটা এরকমটা যেন না হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব কি পিক্সেল, বা অনেক ভ্যালু আছে। ওয়াইড দিলাম 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল। এখন দেখো সে কিন্তু বড় হবে না, ছোট হবে না, যেভাবেটা কি এভাবেই সে রয়ে গেছে। এটা কি ফিক্সড ভ্যালু, পার্সেন্টেজের বিষয়টা আলাদা। ঠিক আছে, ক্লিয়ার এটা? এখানে তো কোনো সমস্যা নেই তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখব আচ্ছা কি কি বিষয় জানলাম। ইমেজ অল্টার হাইট ওয়াইড এসআরসি মেইল টু নামে একটা বিষয় আছে যেটা গত ক্লাসে মিসিং হয়ে গেছে, সেইটা দেখিয়ে দিই। সাপোজ ধরো তুমি কাউকে এখানে চাচ্ছ আমরা কি এর মাধ্যমে কি এইচআরএফ এর মাধ্যমে কি করি, হ্যাঁ, আমরা এইচটিটিপি যে একটা লিংক তৈরি করি তাই না। এখন আমরা যেটা করতে পারবো এখানে লিংক তৈরি করার পরিবর্তে এখানে আমরা মেইল সেট করে দিতে পারবো। যেমন এখানে আমি যদি এখানে আগে লিখতাম কি এইচটিটিপি অথবা এইচটিটিপিএস লিখতাম, লিখার পরে কি ক্লোন দেওয়ার পরে কি স্লাইস দিয়ে কি আমরা লিঙ্কটা লিখতাম। এখন আমরা সেম কাজটাই করবো, তবে জাস্ট এখানে এইচটিটিপির পরিবর্তে অন্য কিছু এবং স্লাইস দুটো দিব না, এখানে লিখবো এমএআইএল মেইল টু, ঠিক আছে। এটা লেখার পর আমরা এখানে একটা মেইল লিখে দেব। যেমন ধরো কি লিখে দিলাম আমি এএনএম কে gmail.com। এখানে যদি তুমি লেখো হ্যালো, এখন যদি এইখানে ক্লিক করা হয় তাহলে সে আমাকে সরাসরি, এখন এখানে আমি ক্লিক করব, সে কি আমাকে মেইল বক্স ওপেন করতে বলতেছে, ঠিক আছে। এর আগে কিন্তু এইটা সে ওপেন করতে বলে নাই, এর আগে কি সরাসরি লিঙ্কে কাজ করছে, কিন্তু এখন সে কি বলতেছে যে মেইল বক্স ওপেন করো। আর এটা যদি মোবাইল থাকে তাহলে সরাসরি সে জিমেইল সফটওয়্যার বা ওই সমস্ত সফটওয়্যার কি সে ঢুকিয়ে দেবে। এখান থেকে আমি যে কোনো মেথডে কি এখানে মেইল পাঠাতে পারবো। সেক্ষেত্রে ধরো এখানে আউটলুক আছে, অনেক কিছুই আছে। এখানে আমার অ্যাড করা নেই অ্যাকাউন্ট, কাজে এটা প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমার যে কাঙ্ক্ষিত, আচ্ছা এখানে আছে আমার ইয়েটা আছে, এটাতেই আমি করে দিই। ও আচ্ছা, নেট নেই এখানে। সেক্ষেত্রে ওই মেইল অ্যাড্রেসে যাওয়ার পর আমার কি ওই মেইলটা শো করবে ওইখানে, এটা হচ্ছে বিষয় মূলত। আচ্ছা, তাহলে মেইলটার বিষয়টা তো ক্লিয়ার তাই না। এইবার আসি আমাদের ইমেজ অল্টার হাইট ওয়াইড এসআরসি মেইল টু ফ্রি সম্পর্কে মনে হয় আলোচনা করি নাই। ফ্রিটা কি? ফ্রিটা হচ্ছে যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখি, যেমন এখানে আমি যখন প্যারাগ্রাফ লিখবো, লরিম লিখলাম তাই না। এখানে লরেম লেখার পর এখানে একটা লরেম আসছে, ঠিক আছে না। দেখো আমি এইখানে যখন স্পেস দিয়ে দিচ্ছি বা ইন্টার দিয়ে দিচ্ছি, এটা কি কাজ করতেছে? করতেছে না তাই না। কারণ কি প্যারাগ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে এটার ভিতরে যত হোয়াইট স্পেস থাকবো সবগুলোকে রিমুভ করে দেবে। এখানে তুমি যতগুলাই দাও সে নিবে না, অনলি
একটা নিবে, ঠিক আছে? আর গুলা সে নিবে না। এটা হচ্ছে কি প্যারাগ্রাফের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমি চাচ্ছি এরকম ভাবে লেখার জন্য আমি একটা কবিতা লিখবো, সেক্ষেত্রে কি আমার এটা প্রয়োজন নেই, লাইন বাই লাইন যেন শো করে। সেক্ষেত্রে আমরা পি এর পরিবর্তে যখন আচ্ছা এগুলা মুছে দিই আমি, বা এটা এভাবেই থাকুক, সমস্যা নেই। পি আর ই দিয়ে দেবো এখানে, জাস্ট আর কিছু না। পি আর ই, দেখো এখানে আমি যতগুলা ইন্টার চাপছি ততগুলো এখানে ফাঁকা জায়গা ব্রেক হয়ে গেছে, এখানে যতগুলো স্পেস করছি ততগুলো এখানে স্পেস ফাঁকা জায়গা যুক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে হচ্ছে এখন তোমরা যদি চাও এটা পি, প্রি যে বিষয়টা, প্রি যে ট্যাগটা, এটা পির ভিতরেও লিখতে পারবা। এটা মূলত কবিতা লেখার জন্য ইউজ করা হয় বা এরকম হবে। মানে মূল কাজটা হচ্ছে সে সবগুলো তুমি ভিতরে যাই করো না কেন সবগুলো কি সে রেখে দিবে, সেগুলো কি সে রিমুভ করবে না। যেমন ধরো আমি এই অংশটুকু, ধরো যে এই যে অংশটুক, উপরের অংশ ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে একটা কবিতা, ঠিক আছে? এখন আমি এখানে যেটা করতে পারি, এখানে প্রি লিখে দিব শুধু, পি আর ই, ফ্রি, হ্যাঁ, এটার ভিতরে দিয়ে দিই আমি। আচ্ছা, এতটুকু একটা লাইন, এতটুকু হচ্ছে কি, ধরো এটা সেকেন্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন, 1 2 3 4 5 6টা লাইন, এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6টা লাইন কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এখানেও আর একটা লরেম লিখি, দেখো তাহলে কি কবিতার অংশটা কি কবিতার মতোই আছে, তাই না? আর পূর্বের অংশগুলো কি, সে তার পুরাতন যে বিহেভ, ওই বিহেভিয়ারে কি সে ফিরে আসছে, ঠিক আছে? আর প্রির ভিতরে লেখাগুলো একটু অন্যরকম ফন্ট হয়, এই সেম যে প্যারাগ্রাফের ফন্ট, ওই ফন্টটা থাকে না, আলাদা ফন্ট হয়। আচ্ছা, সেটা চাইলে তুমি ফন্ট ফ্যামিলির মধ্যে চেঞ্জও করে দিতে পারো। ফন্ট ফ্যামিলি সম্পর্কে আমরা আজকে জানবো। আচ্ছা, তাহলে প্রি সম্পর্কে জানলাম, এবার আসি বোল্ড। বোল্ডটা কি? এখন হচ্ছে কোনো লেখা যখন তুমি গাঢ় করতে চাচ্ছ, মোটা করে লিখতে চাচ্ছ, যেমন এখানে আমি চাচ্ছি এই যে বোল্ড লেখা, এগুলো কিন্তু ফরম্যাটিং ট্যাগ, ঠিক আছে? ফরম্যাট করার জন্য, বিভিন্ন লেখার যে স্টাইলগুলো এগুলা করার জন্য। এখানে এটা আমি বোল্ড করে চাচ্ছি, সেক্ষেত্রে কি এখানে আমি যদি বি দিয়ে দিই, বি, তাহলে এটা কি, বা এখানে একটা লেখা লিখি আমি, সরি, ইটস এ বি ও এল ডি, বোল্ড, ঠিক আছে? এটা হচ্ছে একটা বোল্ড, ঠিক আছে? এখন এখানে কিন্তু চলে আসছে লেখাটা, দেখো অন্য অন্য লেখা থেকে কি এই লেখাটা একটু মোটা বা গাঢ়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বোল্ডের কাজ। এরপর হচ্ছে কি ইটালিক আছে। আচ্ছা, ইটালিক হচ্ছে তির্যক ভাবে বাঁকা করে যেটা লেখে, যেমন এখানে আমি যখন কোনো আই ট্যাগের ভিতরে কোনো কিছু লিখবো, এগুলো হবে প্যারাগ্রাফের ভিতরে, আই ট্যাগের ভিতরে আমি লিখলাম কি, ইটস এ আই টি এল আইস, ইটালিক এলআইস, ইটালিক লেখা, ঠিক আছে? ইটস ইটালিক টেক্সট। আচ্ছা, সেক্ষেত্রে দেখো এই লেখাটা, দেখো এখানে কিন্তু এটা ইটালিক আকারে হয়ে গেছে, তাই না? ইভেন তুমি যদি চাও যে ইটালিক লেখাটাকেও বোল্ড করে দিবে, সেটাও করে দিতে পারবা। সেক্ষেত্রে অবশ্যই এটা বি এর ভেতরে দিয়ে দিতে হবে অবশ্যই। তাহলে এটা কি, এটা বোল্ড হয়েছে, কিন্তু ইটালিক লেখাটাও কি বোল্ড হয়ে গেছে। এখন ইটালিকের মতো আরেকটা লেখা হচ্ছে ই এম বা এমফাসাইজ নামে একটা ট্যাগ আছে। সেক্ষেত্রে তুমি ই এমটা ইউজ করলে এখানে সেম লেখাটা এরকম লেখা দেখাই, এরকমই দেখাইবো, ঠিক আছে? যেমন এখানে ডি ই এম ও, ডি ই এম ও। আচ্ছা, এই লেখাটা লিখলাম, এখানে কিন্তু এই দেখো ডেমো, ডেমো এই অংশটুকু কি এখানে, এটাও কিন্তু ইটালিক আকারে শো করতেছে, কিন্তু এটা হচ্ছে এমফাসাইজ। এমফাসাইজের কাজ হচ্ছে এটা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইউজ করা হয়। শ্রবণ প্রতিবন্ধী, সরি, এটা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। যখন স্ক্রিন রিডার এটা পড়বে, তখন এই যে ইএম এর ভিতর যে লেখাটা, এটা কি জোর গলায় পড়বে, এই তো। আচ্ছা,
এরপরে হচ্ছে ডেল নামে একটা অপশন আছে। যেমন ধরো আমি লিখলাম কি মাই ফেভারিট কালার ইজ রেড, ঠিক আছে? আমি এখানে লিখি মাই বা আচ্ছা এটা আরো সুন্দর করে দিতেছি আমি। মাই বস নেম ইজ লি, আমার বসের নাম কি? লি, ঠিক আছে? আচ্ছা, এখন এই লেখাটাকে আমি হাইলাইট করে দিতে চাচ্ছি, তারপরে ওইটা দেখাবো আমি। হাইলাইট করার জন্য আমরা যেটা ইউজ করবো, এখানে লিখবো কি মার্ক, MARK, মার্ক। মার্ক নামে একটা অপশন আছে, এইটা আমি লিখে দেবো এখানে, হ্যাঁ? এখানে যখন আমি মার্ক ইউজ করব, দেখো এখানে কিন্তু একটা মার্ক হয়ে গেছে, মাই বস নেম ইজ লি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমি চাচ্ছি এইখানে মার্কের ভিতরেই দেখিয়ে দেবো যে মাই বস নেম ইজ লি। এখন কোনো কারণে লি আগে ছিল, বর্তমানে কি লি নাই, পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে লিটা কি করবো, আমি ডেল করে দেবো, DEL, ঠিক আছে? ডেল বাই স্ট্রাইক করে দেবো, ঠিক আছে? লিটা কি দেখো এখানে কিন্তু স্ট্রাইক হয়ে গেছে। আর এর পরিবর্তে নতুন একজন আসছে, যেমন কি চ্যাং দিয়ে দিই, CH, এখানে অবশ্যই এটা INS নামে একটা ট্যাগ আছে, এটা CHANG চ্যাং দিয়ে দিলাম, হ্যাঁ? আগে লি ছিল, বর্তমানে কি লি নাই, সে এখন আছে কি চ্যাং। বা আমি যখন লিখছিলাম, এর আগে যখন লিখছিলাম তখন কি ভুলে লি লেখা হয়েছিল, তার পরিবর্তে থেকে এখানে চ্যাং বসানো হয়েছে, ঠিক আছে? তার মানে যে রিডার সে বুঝবে যে পূর্বে লি ছিল, কোনো কারণে সেটা এখন আর লি নাই, চেঞ্জ হয়েছে, হতে পারে যে ভুল ছিল, বা হতে পারে সে চলে গেছে, নতুন একজন আসছে, ঠিক আছে? তবে এখানে আহ ইনসার্ট দ্বারা বোঝায় যে ঢুকানো হয়েছে, নতুন করে ঢুকানো হয়েছে। আর ডেল দ্বারা বোঝানো হয় কি এটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? ডেল দিলে কি এরা মাঝখানে একটা কি লেখা স্ট্রাইক করে দেয়, হ্যাঁ? মাঝখানে একটা দাগ চলে আসে। আচ্ছা, এরপর আমরা আসতে পারি তাহলে আমরা এইখানে ফ্রি, বোল্ড, ইটালিক, EM, ডেল, INS এগুলো জানলাম। এরপর আসছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আচ্ছা, সুপারস্ক্রিপ্টে আমরা যখন যাব, আমরা এখানেই দেখাই মার্ক বিষয়েও আমরা জানছি, কিন্তু মার্ক মানে কি এখানে হাইলাইট করা, ঠিক আছে? সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে, যেমন ধরো এখানে তুমি এটার ভিতরে লিখে, আমি সমস্যা নেই মার্কের ভিতরে লিখি, যেমন এখানে তুমি একটা সূত্র লিখতে চাচ্ছ বা কোনো কিছু রেফারেন্স উল্লেখ করতে চাচ্ছ, যেটা নিচ দিয়ে তুমি আলাদা করে লিখে দিবে, নাম্বার লিখে লিখে। আহ, যখন উইকিডিয়াতে যাবা তখন দেখবা ওইখানে কোনো একটা লেখা লেখা হয়, তারপর উপরে এক লেখা থাকে, একেবারে চাপ দিলে কি জাম্প করে নিচে নিয়ে যায়, ইভেন দ্যাট তার ওই সম্পর্কে যেটা সোর্সটা সে উল্লেখ করে দেয়। এই যে সোর্স লেখা বা মূলত হাফ ক্যারেক্টার উপরে লেখার জন্য ইউজ করা হয় সুপারস্ক্রিপ্ট। যেমন আমি মনে করো এ লিখলাম, এর উপরে টু লিখতে চাচ্ছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এখানে লিখবো SUP, ঠিক আছে? এ লেখার পর লিখবো SUP। এখন আমি এটার ভিতরে যখন টু লিখবো, দেখো এখানে কোন জায়গায় আসছে। আচ্ছা, এইটা আমি বিআর ব্রেক করে দিই, হ্যাঁ? বিআর করে দিলে কি নিচে আসলো, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই স্কোয়ারটা কি উপরে আসছে না? এটা কেন? এখানে সুপের ভিতরে যাই লিখবো তাই কি সবসময় উপরে থাকবো, সেটা হতে পারে রেফারেন্স উল্লেখ করার ক্ষেত্রে সেটা। আচ্ছা, এখানে সুপার স্ক্রিপ্টটা তাহলে কি আমরা ক্লিয়ার হলাম। আচ্ছা, এবার আসি সাবস্ক্রিপ্ট। মূলত সুপার স্ক্রিপ্ট ইউজ করা হয় কেন? রেফারেন্স উল্লেখ করার ক্ষেত্রে, ঠিক আছে? আমি চাইলে কিন্তু টু এর ভিতরে একটা লিঙ্ক সেট আপ করে দিতে পারবো, এই টু এর মধ্যে লিঙ্ক সেট আপ করে দিতে পারবো। এখানে কি দেব, আমি এইখানে টু লিখে দিই, হ্যাঁ? টু দিয়ে দিই। এখন দেখো এখানে টু এর মধ্যে কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? দেখছো এখানে কিন্তু হাতের চিহ্ন আসতেছে, মানে কি এটা লিঙ্ক হয়ে গেছে। আমি চাইলে এবার এটা জাম্প করে নিচে নিয়ে নিয়ে দিতে পারবো আইডি ইউজ করে। সেক্ষেত্রে ওই পর্যন্ত এখনো যায় নাই, সেক্ষেত্রে যখন যাবো তখন এটা দেখাবো নি। আচ্ছা, সাবস্ক্রিপ্ট এখানে ইউজ করা হয় কেমিক্যাল ফর্মুলার জন্য, কি সাবস্ক্রিপ্ট ইউজ করা হয়। ধরো এখানে আমি লিখবো কি সাব বা H2 লিখবো। H2টা কি নিচে লিখতে হবে না আমাকে, হ্যাঁ? H2SO4 সালফিউরিক অ্যাসিড সংকেত। সেক্ষেত্রে আমরা লিখবো
SU বি সাব, এখানে লিখবো কি 2 H2 এস ও আবার কি ফুটটা নিচে তাই না, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে কি SU বি সাব H2SO4। ঠিক আছে, ঠিক আছে। এখানে কিভাবে করলাম এটা, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের মাধ্যমে, কি সুপারস্ক্রিপ্টের মাধ্যমে হাফ ক্যারেক্টার উপরে, সাবস্ক্রিপ্টের মাধ্যমে হাফ ক্যারেক্টার নিচে দেওয়া হয়। এরপর আছে কি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের পরে কি আছে, ও আরেকটা আছে স্ট্রং আছে, স্মল আছে, স্ট্রং আছে। এখানে বোল্ড এবং স্ট্রং দেখতে একই রকম, যেমন এখানে কি বোল্ড করছি তাই না, এখন এখানে আমি যদি বোল্ডটা পরিবর্তে বোল্ড যেন কই করছি, আচ্ছা আচ্ছা এখানে, এখানে আমরা যদি বোল্ডের পরিবর্তে স্ট্রং দেই, STRONG স্ট্রং দিয়ে দেবো, ঠিক আছে। দুইটা দেখতে একই রকম দেখা যাবে, এটস বোল্ড এন্ড স্ট্রং দিয়ে দিই, STRONG। এখানে কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই, দেখাই কোনো পরিবর্তন ঘটছে, ঘটে নাই, কিন্তু এটা ব্রাউজারের কাছে অবশ্যই পরিবর্তন। স্ট্রং দ্বারা বোঝায় হচ্ছে এটা এক্সট্রা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা লেখা। এটা শুধুমাত্র শুধু যে গাঢ় লেখা বা মোটা লেখা ওরকম কিছু নয়, এটা কি গাঢ় হইলেও কি এটা ব্রাউজার বা সার্চ ইঞ্জিন কি এটাকে গুরুত্বটা বেশি দিবে, ঠিক আছে, এক্সট্রা ইম্পর্টেন্ট স্ট্রং এর জন্য। আরেকটা হচ্ছে স্মল, এটা হচ্ছে নর্মাল লেখা একটু ছোট আকারে দেখানোর জন্য, SMALL স্মল, স্মল, ঠিক আছে। এর লেখাটা কি একটু ছোট আকারে দেখাচ্ছে অন্যগুলোর থেকে, তাই না? হ্যাঁ, না এটা এখানে দেখাবো না। হচ্ছে আরেকটা কি জানো দেখাচ্ছে, ও ইয়া ভিডিও না। উম, এখন হচ্ছে স্মলের পরে স্মলের এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে দেখে নেই বেশ, কি সেট আপ করছিলাম, স্ট্রং দেখাইছি তাই না, স্মল দেখাইছি, স্ট্রং স্মল মার্কও দেখাইছি। আচ্ছা কিও আছে, ব্লক কোড আছে, এপিবিআর আছে, অ্যাড্রেস সাইট আছে, ভিডিও। আচ্ছা এখন আমরা মার্কটাও দেখছি, ব্লক কোড দেখবো। ব্লক কোডটা হচ্ছে ধরো কোনো একটা লেখা, যেমন এখানে আমি ব্লক কোডের ভিতরে লিখে দেবো এটা বিএলও বিএলওসি কে ব্লক কোড, ঠিক আছে। এখানে আমি লরেম লিখে দিলাম, দেখো এটা লরেমটা কিন্তু ভিতরের দিকে গেছে, একটু ডান দিকে গেছে না, হ্যাঁ। এটা দ্বারা বোঝায় এটা হচ্ছে একটা কোটেশন, যেটা অন্য কোনো একটা সাইট থেকে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে আমি এখানে CIT সাইট লিখে দিয়ে ওই সাইটের অ্যাড্রেসটা এখানে লিখে দেবো, ঠিক আছে। HTTPS দিয়ে লিখে দেবো যে কি এটা নিয়ে আসা হয়েছে কোন জায়গা থেকে, গুগল থেকে, GWGLE.com, ঠিক আছে। এটা গুগল থেকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সোর্স, আমি অন্য একটা জায়গায় লেখা লিখলাম, সেটাকে এখানে সোর্স সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু সরাসরি শো করবে না ব্রাউজার, কিন্তু এটা সার্চ ইঞ্জিন বুঝে নেবে। আরেকটা হচ্ছে শুধুমাত্র শর্ট কোটেশন, যেটা এক লাইনের কিউ, ইটস এ শর্ট। আচ্ছা যাই হোক, এখানে ইটস এ শর্ট দিছি, এখানে কি হয়েছে, দুই পাশে দুইটা কোটেশন চিহ্ন আসছে তাই না, এক লাইনের ভিতরে কি দুই পাশে দুইটা কোটেশন আছে। শর্ট কোটেশনের জন্য কি কিউ ইউজ করা হয়, আর উদ্ধৃতির জন্য এটাও উদ্ধৃতি দুইটা, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট, ঠিক আছে। ক্লিয়ার বিষয়গুলো। এরপর আছে ব্লক কোড কিউ ABBR বা অ্যাব্রেশন ট্যাগ, যেটা এটা হচ্ছে যখন দেখবো যে অনেক কিছু নাম ছোট থাকে, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি এখানে প্রথমে ABBR দেবো, আমি ABBR, এখানে টাইটেল দেবো TITL, টাইটেল নামে অ্যাট্রিবিউটটা এখানে ইউজ করতে হবে। যেমন এখানে লিখতে পারি কি আমি WORL ওয়ার্ল্ড হেলথ HELTH হেলথ ORG, আচ্ছা ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিলাম, ঠিক আছে।
আচ্ছা, এখন যেটা করবো আমি এটা WHO দিয়ে দিলাম। এখন দেখো এইখানে আমি যখন মাউস নিয়ে যাচ্ছি নিচে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চলে আসছে, তাই না? টোল টিপে নিচে দেখো এখানে কি ডট 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 দিয়ে দিছে, মানে সে বোঝাচ্ছে যে এইটার ফুল একটা মিনিং আছে, শর্ট মিনিং ইউজ করা হচ্ছে। এখানে চাপ দিলে কি বা এখানে সরি এখানে মাউস হোভার করলে কি এটা ফুল মিনিংটা সে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি কি আহ এরপর আছে হচ্ছে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস, ভিডিও, ডিরেকশন, কমেন্ট। অ্যাড্রেস হচ্ছে নর্মালি লেখার জন্য, নর্মালি ঠিকানা লেখার জন্য, ADDRESS অ্যাড্রেস। এখানে লিখলাম কি নেম, নেম, আমি নেম দিলাম NAMEL। এটা নর্মালি দেখা যাবে কি ইটালিক স্টাইলে, মনে হবে যে একটা ইটালিক লেখা বা বাঁকা লেখা। AGE দিয়ে দিলাম। তারপরে মনে করো ডিভিশন দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখানে ডিভিশন দিলাম, ডিস্ট্রিক্ট দিলাম, অনেক কিছু দিলাম, ঠিক আছে? দেখো এটা নর্মালি শো করবে কি এরকম ভাবে, ঠিক আছে? কিন্তু সার্চ ইঞ্জিন বুঝে নিবে এটার ভিতরে যে লেখাটা আছে এটা কি, এটা হচ্ছে একজনের স্পেসিফিক ঠিকানা, ঠিক আছে? নির্দিষ্ট করে সে কি ঠিকানা হিসেবে সার্চ ইঞ্জিন বুঝে নিবে। সেজন্য কি অ্যাড্রেসটা ইউজ করা হয়। ঠিকানা লেখার জন্য অবশ্যই আমরা অ্যাড্রেস ইউজ করব। এরপর যেটা আছে সেটা হচ্ছে আরেকটা আছে সাইট নামে একটা, এটাও হচ্ছে তোমার বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। লেখাটা ইটালিক স্টাইলে দেখায়, SSCIT সাইট। এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, বিভিন্ন স্পেসিফিক কিছু নাম আছে, যেমন মুভি নেম বা বইয়ের নাম বা এই বিভিন্ন কিছু কাজ আছে যেখানে সাইট ইউজ করা হয় নর্মালি। আচ্ছা, এরপর আরেকটা আছে ভিডিও ডিরেকশন, যেটা হ্যাঁ 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 ওইখানে অ্যাট্রিবিউট হিসেবে কাজ করছে, আর এখানে হচ্ছে এটা ট্যাগ আকারে। এখানে হচ্ছে আরেকটা আছে ভিডিও, ঠিক আছে? ভিডিও ডিরেকশন, ভিডিও, ঠিক আছে? এখানে কি ভিডিও DIR মানে কি বলে ডিরেকশন, এটা হচ্ছে দিক নির্দেশনার জন্য কোন দিকে LTR দিই, দেখো LTR দিলাম, ঠিক আছে? এখানে লিখলাম কি বাংলাদেশ লিখবো আমি, BANGLADESH বাংলাদেশ লিখলাম, দেখো বাংলাদেশটা ঠিক আছে না এখন? হ্যাঁ, এখানে বাংলাদেশ লেখা কিন্তু ঠিক আছে। দেখুন LTR এর পরিবর্তে RTL দেব, RTL লেফট থেকে রাইট, যখন দেখো এখানে কি বাংলাদেশ এই পাশে ছিল সে কি এই পাশে হচ্ছে BANGLADESH, উল্টা হয়ে গেছে তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে ভিডিও এর কাজ। তারপর কি আছে? আচ্ছা এখানে কত মিনিট হয়েছে দেখি তো, 38 মিনিট হয়ে গেছে। আচ্ছা সমস্যা, কমেন্টের একটা বিষয় আছে, অ্যাড্রেসটাও জানছি, ABBRও জানছি, কিও জানছি, ভিডিও। আচ্ছা কমেন্ট, কমেন্টের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমি লেখাগুলা লিখলাম, এখন কোন সেকশনটা কি নিয়ে লিখছি, এটা মনে করি বিশাল বড় কোড। সেক্ষেত্রে কি আমি যদি বুঝতে না পারি যে কোথায় কি লেখা হয়েছে, তাহলে কি এটা আমার জন্য কি খুব সমস্যা। আমি যে কোডগুলো করি ওই কোডগুলোতে দেখছো বিশাল বড় বড় কোড, ওই কোডে যদি আমি কমেন্টগুলো ইউজ না করি তাহলে কি নির্দিষ্ট সময় ওগুলো কি খুঁজে পাওয়া যাবে? সহজে খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে কমেন্ট করার জন্য HTML এর ক্ষেত্রে যে সিস্টেম সেটা হচ্ছে এখানে ইউজ করতে হয়। তোমার এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন দেওয়ার পর দুইটা হাইফেন দিতে হবে, তারপর এর ভিতরে লিখে দেবে হ্যালো ইটস ডেমো কমেন্ট, কমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ডেমো কমেন্ট, কিন্তু এটা সে ব্রাউজারে সরাসরি শো করবে না। যেমন এইখানে যে আমি আরেকটা পি লিখি, পি লিখার পর এখানে দেখো এটা ইটস, বা এখানে আমি আরেকটা লর এম দিয়ে দিই, দেখো এখানে কিন্তু এখানে কি কমেন্টটা শো করছে? করে নাই। বা কমেন্টের ভিতরে আমি আরো কিছু লিখে দিতে পারি, পুরা মনে করো অনেক কিছু লিখে দিলাম, অনেক কিছু লিখে দিলাম, এখানে কি কোনো কিছু এখানে শো করবে না, ঠিক আছে? কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্ট ইউজ করব, ঠিক আছে? লেখার হচ্ছে স্ল্যাশ, এক্সক্লামেটরি সাইন, হাইফেন হাইফেন, তারপরে কই লেখাটা, আবার লাস্টের দিকে হাইফেন হাইফেন গ্রেটার দেন, হাইফেন হাইফেন গ্রেটার দেন, ঠিক আছে? লেস দেন দিয়ে শুরু হয়।
তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। এর পরবর্তী ক্লাসে আরো নতুন, নতুন বিষয় শিখব। আজকের ক্লাসটা এখানেই শেষ দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।